একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ। কবিতাটি সিবিএসই বোর্ডের ক্লাস 9-এ পাঠ্যরূপে রয়েছে। 9-এ পাঠ্য রয়েছে এটা। যারা আগ্রহী তারা স্কিপ না করে শোনো। কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আলোচনা একটু দীর্ঘায়িত হতে পারে, ধৈর্য ধরে শোনো। আর একটা খাতা পেন সঙ্গে নিয়ে নিও, একটা যেটুকু প্রয়োজন নোটস করে নিও। শুরু করছি আর কথা না বাড়িয়ে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। মাটির দিকে তাকাও বলতে কি বোঝানো হয়েছে? ডাউন টু আর্থ। আমাদের কি হয়, আমরা যদি সামান্য ক্ষমতা লাভ করি, সঙ্গে সঙ্গে আমরা ধরাকে সরা জ্ঞান করি। সরা চেনো? সরা ওই দশকর্মা ভাণ্ডারে গেলে এইটুকুটুকু মাটির পাত্র পাওয়া যায়, সেগুলোকে সরা বলে। আমরা পৃথিবীটাকে না তখন মনে করি না জানি আমরা কত বড় ক্ষমতার, আমাদের বিশাল ক্ষমতাসীন নিজেদেরকে মনে করি, সামান্য ক্ষমতাতেই বিশাল ক্ষমতাসীন নিজেদেরকে মনে করি, এবং এই পৃথিবীটাকে আমরা কিছু মনে করি না, ভাবি আমরাই সব। তা এই কবিতাটা যার উপরে ভিত্তি করে সেটা হচ্ছে শাসক শক্তির যে ভয়ঙ্কর দম্ভ, অহংকার, আস্ফালন, এবং সেই আস্ফালনের দরুন সমাজে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়, সেই অরাজক পরিস্থিতিতে সাধারণ মানুষ, মানে আমাদের মতো সাধারণ জনগণ যে সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলোই কিন্তু এই কবিতার মূল উপজীব্য বিষয়। তাহলে মাটির দিকে কবি কেন তাকাতে বলেছেন? ডাউন টু আর্থ হতে হবে আমাদেরকে। যারা শাসক শক্তি, শোষক শক্তি, তাদেরকে ডাউন টু আর্থ হতে হবে। ডাউন টু আর্থ না হলে মাটির মানুষগুলোকে চিনবে কী করে? আমরা তখনই মাটির মানুষগুলোকে চিনব যখন আমরা নিজেরা মাটির সংস্পর্শে আসব। আমরা যদি মাটির সংস্পর্শে না আসি, মাটির মানুষগুলোকে কোনোভাবেই চিনব না। এখনও রাত শেষ হয়নি। এখানে রাত বলতে যেই রাতে আমরা ঘুমাই সেই রাতের কথা একেবারেই বলা হয়নি। এখানে রাত বলতে আমাদের যে কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, যে কঠিন সমস্যাগুলোর মুখোমুখি আমরা হয়েছি, সেই সমস্যাগুলোর কথা বলা হয়েছে। যে সংকটপূর্ণ জীবনযাপন আমরা করছি, যে সংকটময় দিনের মধ্যে আমরা রয়েছি, সেই সংকটের কথা বলা হয়েছে। রাত কি হয়? রাত গভীর না হলে কখনো দিনের আলো ফোটে না। দিনের আলো ফোটার জন্য রাতকে গভীর হতে হয়। তাই কবি বলছেন, রাত এখনো শেষ হয়নি। রাত শেষ না হলে সকাল হয় না। মানে সংকট এখনো আমাদের কাটেনি। সংকট কাটলেই আমরা ভোরের আলো দেখতে পাব। কঠিন অন্ধকার এখনো তোমার বুকের ওপর। অন্ধকার কোথায় রয়েছে? আমাদের বুকের ওপর। এখানে অন্ধকার বলতেও কিন্তু অন্ধকার নয়, অন্ধকার মানে বিপদ, সমস্যা, ভয়, সংকট, অরাজক পরিস্থিতি, সমস্ত কিছুই কিন্তু অন্ধকারের দ্যোতক। সমস্ত কিছুই অন্ধকারের রূপকে বোঝানো হয়েছে। অন্ধকার কাটেনি মানে আমাদের মাথার ওপর থেকে বিপদ এখনো কাটেনি। এই ধরনের একটা কবিতা শঙ্খ ঘোষের আছে, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। তা সেখানেও দেখা যাচ্ছে যে শঙ্খ ঘোষ বলেছেন যে আমাদের চারদিকেই বিপদ। সেই কবিতাটাও অরাজক পরিস্থিতির ওপরে, এবং সেখানেও কিন্তু কবি বলেছেন যে আমাদেরকে বেঁধে বেঁধে চলতে হবে, একসাথে চলতে হবে, সংকটের মোকাবিলা করতে হবে।
তা বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলো বা জয় গোস্বামী বলো, এরা যে সময় দিয়ে লিখেছেন প্রায় সমসাময়িক সবাই, তা সবাই একই পরিস্থিতির কথার মধ্যে দিয়ে গেছেন। অন্ধকার এখনও তোমার বুকের ওপরে যদি কোনো একটা ভারী পাথর চাপা পড়ে, তারপরে লাইনটা একটু বলে দিয়ে নিই, কঠিন পাথরের মতো, অন্ধকারকে কঠিন পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। মনে করো বুকের ওপরে যদি একটা ভারী পাথর চাপা দেওয়া হয়, তাহলে কি আমরা নিঃশ্বাস নিতে পারবো? নিঃশ্বাস নিতে তো কষ্ট হবে। ভারী পাথর, জগদ্দল পাথর যদি বুকের ওপর চাপা পড়ে, সেক্ষেত্রে নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হবে। তাই কবি বলছেন অন্ধকার কোথায় রয়েছে? আমাদের বুকের ওপরে, ফলে আমরা শ্বাস নিতে পারছি না। আমাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে, মানে আমরা বাঁচতে পারছি না, বেঁচে থাকার রসদটা পাচ্ছি না, বেঁচে থাকার পরিস্থিতি নেই আমাদের। এমন এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা বাঁচতে পারছি না। চতুর্দিকে অরাজকতা, ভয়ঙ্করতা, সামাজিক হানাহানি, সমাজটায় দুষ্ট ক্ষতে সমাজটা ভরে গেছে। দুষ্ট কীট সমাজটাকে ধীরে 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 খেয়ে ফেলছে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি, কারণ আমাদের কিছু করার নেই। এটা আমরা মনে করে নিয়েছি যে আমাদের কিছু করার নেই। এটা মনে করে নিয়েই আমাদের সমস্যা হয়ে গেছে। দরজা খোলা আছে, ভিতরে চলে আয়। এটা মনে করে নিয়েই আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা পারবো না। এই মানসিকতা আমাদেরকে প্রতি মুহূর্তে, এটাও আমাদেরকেও খেয়ে ফেলেছে যে আমরা কিছু পারবো না। ঘরে যে বস আসছে, ভয়ঙ্কর, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। বলছে এমনভাবে ভয়ঙ্করতা আমাদেরকে চেপে ধরেছে যে আমরা নিঃশ্বাস নিতেও পারছি না। একটু দরজাটা ভেজিয়ে দে তো, দরজাটা হালকা করে ভেজিয়ে দে। বলছে এমনভাবে ভয়ঙ্করতা আমাদেরকে চেপে ধরেছে যে আমরা শ্বাস নিতেও পারছি না। মাথার ওপরে একটা কালো আকাশ। কালো আকাশ কিসের প্রতীক? বৃষ্টি হবে। যখন প্রচুর বড় মাপের প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সেই কালো মেঘ বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। এই বুঝি বাঘ যেমন থাবা উঁচিয়ে বসে থাকে, এই বুঝি ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেরকমভাবে কালো মেঘও বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে, এই বুঝি ঝাঁপিয়ে পড়ল। কাদের ওপরে? সাধারণ মানুষের ওপরে। শাসক শক্তি, এই কালো মেঘ হলো শাসক শক্তি, বাঘের থাবা হলো শাসক শক্তি। যারা রক্ষক হওয়া উচিত ছিল, যাদের রক্ষক হওয়া উচিত ছিল, তারা রক্ষা না করে তারাই ভক্ষক হয়ে গেছে। রক্ষকই যখন ভক্ষক হয়, তখন পালাবো কোথায়? আমরা পালানোর কোনো পথ নেই। আমাদেরকে চক্রব্যূহের মধ্যে আমরা আটকে গেছি, চক্রব্যূহের মধ্যে আমরা আটকে গেছি। মহাভারতের গল্প তোমরা নিশ্চয়ই শুনেছ। অভিমন্যু, অর্জুনপুত্র অভিমন্যু চক্রব্যূহে বাধা পড়েছিল। চক্রব্যূহ কি জানো? চক্রব্যূহ হচ্ছে চক্রাকারে সৈন্য সাজানোর পদ্ধতি, হলো চক্রব্যূহ। অভিমন্যু মাতৃগর্ভে থাকাকালীনই চক্রব্যূহে কী করে প্রবেশ করতে হয় সেটা জানত, কিন্তু বেরোনোর কথাটা জানত না। ফলে চক্রব্যূহে অভিমন্যু প্রবেশ করেছিল, কিন্তু চক্রব্যূহ থেকে বেরোতে আর পারেনি। ফলে অভিমন্যুর মৃত্যু হয়েছিল। কিন্তু আমরা কি মরব? একেবারেই না। আমাদেরকে চক্রব্যূহ থেকে বেরোতে হবে। আমাদের জীবনে অনেক সমস্যা আসে। সমস্ত সমস্যা অন্য কেউ সমাধান করে দেবে, এটা যদি আমরা ভাবি, সেটা সম্ভব না বা পসিবল না।
বহু সমস্যার সমাধান আমাদের নিজেদেরই করতে হয়। হ্যাঁ, আমাদেরকে কেউ ইন্সপায়ার করতে পারে, কিন্তু সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। তোমরা দঙ্গল সিনেমাটা দেখেছো নিশ্চয়ই। তা সেখানে দেখা যাচ্ছে যে মেয়ে দুটো কুস্তি লড়ল আর কি, তার মধ্যে একটি মেয়ে, আমি দেখিনি, কিছু কিছু জায়গা দেখেছি, জলে যখন পড়ে গেল তখন সে বাঁচার চেষ্টা করছে, তার বাবা দাঁড়িয়ে রয়েছে অথচ তাকে বাঁচাচ্ছে না, তার বাবা তাকে ইন্সপায়ার করছে। শেষ পর্যন্ত যখন সে দেখছে যে সে তলিয়ে যাচ্ছে, তখন সে বাঁচার জন্য শেষ জাম্পটা করে। এটা হচ্ছে নিজে বাঁচার শেষ চেষ্টা। তার বাবাকে তাকে তলিয়ে যেতে দিত না, দিত না, কিন্তু তাকে একা, তার জীবনটা তার একার, একটা দিন আসবে তাকে একাই লড়তে হবে। সুতরাং জীবনের লড়াইটা একা করতে শিখতে হয়। তাই অভিমন্যুর মতো চক্রব্যূহে মরে গেলে চলবে না। আমাদের লড়াইটা মস্ত বড়, সেই মস্ত বড় লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। সেই মস্ত বড় লড়াইটায় আমাদেরকে জিততে হবে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। কোন পাথরটাকে? না, ওই শাসক শক্তি যে পাথরটাকে বুকের ওপর চাপিয়ে দিয়েছে, মানে যে পাথরটাকে তুমি স্বেচ্ছায় বুকের ওপর চাপিয়েছ। শাসক শক্তি কখন চাপাতে পারে? যখন তুমি চাপাতে দেবে। আমরা কখন কোনো কিছু থেকে ভয় পাই? যখন ভয় যখন সমর্থ হয় আমাদেরকে ভয় দেখাতে, তখনই আমরা ভয় পাই। ঠিক সেরকমভাবে শাসক শক্তি, শাসক কয়জন? আজকে মনে করো যখন ভারত পরাধীন হলো, তখন মনে করো তো ব্রিটিশ কজন ছিল আর ভারতীয় কজন ছিল? ভারতীয়রা মেন্টালি দুর্বল ছিল, মানসিকভাবে দুর্বল ছিল, তাই ওই কজন ব্রিটিশের আগে হেরে গিয়েছিল। আর ভারতীয়রা নিজেরাই নিজেদের শত্রু ছিল, তাই হেরে গিয়েছিল। সেদিন যদি জোট বাঁধত, তাহলে 190 বছর পরাধীন থাকতো না দেশটা, কিন্তু সেদিন জোট বাঁধেনি। ঠিক সেরকমভাবে আমরা যদি চাই তবেই পাথর আমাদের বুকের ওপর বসে, নয় বসে না। যাই হোক, কবিতার অর্থ অনুযায়ী পাথরটা যখন বুকের ওপর বসেই আছে, সেই পাথরটাকে সরাতে হবে। আর কি বলতে হবে? আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। আকাশের ভয়ঙ্করকে ওই কালো মেঘ, কালো মেঘকে বলে দাও তুমি ভয় পাওনি। যেই মুহূর্তে তুমি কাউকে জানিয়ে দেবে যে তুমি তাকে ভয় পাও না, সেই মুহূর্তে সে তোমাকে ভয় দেখানো বন্ধ করে দেবে। কিন্তু যখন সে বুঝে যাবে তুমি তাকে ভয় পাও, সে আরও ভয় দেখাবে। তাই ভয় থেকে বাঁচতে গেলে ভয় পাও না, এটা জানানো খুব জরুরি। মাটি তো আগুনের মতো হবেই। তাই এই প্যারাটা বোঝাতে, এই স্ট্যান্ডাটা, প্যারা না, গদ্যের ক্ষেত্রে প্যারা হয়, এই স্ট্যান্ডাটা আজকে আর বোঝাবো না, কারণ এই স্ট্যান্ডাটা বোঝাতে অনেকটা টাইম লাগবে। প্রথম স্ট্যান্ডাটা শুধু বোঝালাম, আগামীকাল দ্বিতীয় স্ট্যান্ডাটা নিয়ে আসছি। এইটুকু ভালো করে শোনো, ভালো থেকো। এইটুকু থাকলো, আগামীকাল দ্বিতীয় স্ট্যান্ডাটা নিয়ে আসবো। আজকের মতো টাটা।